পারুল ই লার্নিং প্ল্যাটফর্মে আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা 8টা থেকে ছিল তোমরা জানো, কিন্তু যেহেতু আগের ক্লাসটা দেরিতে শেষ হলো সেই জন্য আমরা 8টার জায়গায় একটু দেরি করে আজকে ক্লাসটা শুরু করছি। তো আমি আজকে যে অ্যানাউন্সমেন্টটা করেছিলাম তোমরা জানো যে আজকে তোমাদের যে লাস্ট যে চ্যাপ্টারটা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি বা গত দুদিন ধরে আমাদের আলোচনা চলছে, সেটা হচ্ছে পরিবেশ, তার উপাদান, তার সম্পদসমূহ এবং তার রক্ষণাবেক্ষণ। আজকে আমরা বলবো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। দেখো, জীববৈচিত্র্যের কথা বলতে গিয়ে আমি প্রথমেই বলবো যে জীববৈচিত্র্য কাকে বলে। জীববৈচিত্র্য হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, যেমন আমি যদি ওটাকে ভাঙি বায়োডাইভার্সিটিকে, তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে যত রকমের জীব আছে সেটা নিয়েই তার জীববৈচিত্র্য। এখন কোনো একটা অঞ্চলে 100 রকমের প্রজাতি থাকতে পারে, আবার কোনো একটা অঞ্চলে 200 রকমের প্রজাতি থাকতে পারে। যে অঞ্চলে প্রজাতির সংখ্যা যত বেশি, যে অঞ্চলে প্রজাতির রকম ফের বা তার ভ্যারাইটি যত বেশি, সেই অঞ্চল কিন্তু তত রিচ ইন বায়োডাইভার্সিটি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে বায়োডাইভার্সিটির সংজ্ঞা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, বায়োডাইভার্সিটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, সেই নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর প্রজাতি বসবাস করে। তো সেই বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে প্রজাতির যে তারতম্য, যে ভ্যারিয়েশন, সেটাকে আমরা বলি জীববৈচিত্র্য। দেখো, খুব স্বাভাবিকভাবে আমরা বলি যে ধরো এই পৃথিবীতে যদি শুধুমাত্র মানুষ বসবাস করত, আর কোনো প্রাণী না থাকতো, তাহলে কি হতো? এই পৃথিবী কি থাকতো? মানুষ ছাড়া যদি কোনো প্রাণী না থাকতো, বা দেখা গেল যে একটি বা দুটি প্রজাতি ছাড়া আর কোনো প্রজাতি পৃথিবীতে নেই, তাহলে কি পৃথিবীর অস্তিত্ব থাকতো? সেটা কেন থাকতো না বা কি হতো সেটা আমরা আলোচনায় আসব। তো প্রথমেই জীববৈচিত্র্যের সংজ্ঞাটা তোমাদের বললাম যে জীববৈচিত্র্য হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে, তোমরা বাস্তুতন্ত্র পড়েছো, তোমরা জানো যে একটি নির্দিষ্ট অঞ্চলের যে জীবজ এবং অজীবজ উপাদান পরিবেশে, তাদের যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া, তারা যে তন্ত্র গঠিত করে বা গঠন করে, তাকে বাস্তুতন্ত্র বলে। জীববৈচিত্র্য তাই যে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীরা বসবাস করছে এবং তাদের মধ্যে যে আন্তঃক্রিয়া চলছে বা ইন্টারাকশন চলছে, তারাই কিন্তু একত্রিতভাবে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি গঠন করে। তোমাদের মনে থাকবে যে আমি আগের দিন বলেছিলাম যে জীববৈচিত্র্যের যদি প্রকারভেদ দেখি, জীববৈচিত্র্য দু প্রকারের, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা জেনেটিক ডাইভার্সিটি আর ইকোলজিক্যাল ডাইভার্সিটি। আমি আজকে সেই জায়গাটা যাব না। জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে জিনগত যে পার্থক্য, অর্থাৎ জিন পুল, মানে একটা জায়গায় আমি যদি একটা সোসাইটিতে দেখি বা একটা নির্দিষ্ট অঞ্চলে দেখি, সেখানে দেখব যে একই প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ বা প্রাণী আছে। একই প্রজাতির থাকতেই তো পারে, যেমন মানুষের মধ্যে ভ্যারাইটি থাকে। তাহলে টোটাল মানুষ এই পৃথিবীতে যত আসে, তাদের টোটাল যদি জিনকে আমরা একত্রিত করি, তাকে বলা হয় জিন পুল। তো সেই জিন পুলের মধ্যে যে, অর্থাৎ সেই জিন পুলটা যত রিচ হবে, যত প্রকারের বৈশিষ্ট্য থাকবে, সেই জীববৈচিত্র্য তত ভ্যারিয়েবল হবে এবং তাকে আমরা বলছি জেনেটিক ডাইভার্সিটি। আর ইকোলজিক্যাল ডাইভার্সিটিটা হচ্ছে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদরা মিলে একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল একটা সারাউন্ডে বা একটা ইকোসিস্টেমে ইকোলজিক্যাল ডাইভার্সিটি তৈরি করে বা গঠন করে। আমরা আগের দিন এটা নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে যে 4টি জিনিস আলোচনা করব, তার মধ্যে প্রথমে আমরা বলেছিলাম যে জীববৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্য। অর্থাৎ দেখো, এটা তো খুব বাস্তব কথা যে একটা নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট ইকোসিস্টেমে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান দেখা যায়। আমরা যদি একটা জঙ্গলে যাই, তোমরা যদি কোনোদিন গরুমারা অভয়ারণ্যে যাও, যদি কোনোদিন তোমরা
কানহা যেটা মধ্যপ্রদেশে আছে, বা তোমরা জিম করবেট যে জাতীয় উদ্যানে কোনোদিন যাও তাহলে দেখতে পাবে, বা তোমরা নিজের পক্ষে যদি তোমরা সুন্দরবনেই যাও তাহলে দেখবে যে বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণী কিন্তু সেখানে সহাবস্থান করছে। এবং আমরা যদি একটু খেয়াল করি, তোমরা বাস্তুতন্ত্র পড়েছো, একে অপরের উপর নির্ভরশীল, সেটা আমরা আসবো। এখন প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্বটা কি, কেন জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ? এই পৃথিবীতে জীববৈচিত্র্য না থাকলে কি হতো, তাহলে তার গুরুত্বটা কি? দেখো, গুরুত্বের মধ্যে আমরা প্রথমে বলতে পারি যে এই পৃথিবীতে টোটাল জীবেরা বেঁচে আছে কি করে? খাদ্যের জন্য। আমাদের যে লড়াই সংগ্রাম যাই বলো না কেন, প্রতিটা জীবেরই কিন্তু খাদ্য ছাড়া কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারে না। কারণ খাদ্যই হচ্ছে সেই জীবের এনার্জি, তার একমাত্র উৎস, তার যে শক্তি, সেই শক্তির উৎস কিন্তু খাদ্য। তো সেই খাদ্য কিভাবে উৎপন্ন হয় আমরা জানি না, উদ্ভিদ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে এবং তার পাতায় যে ক্লোরোফিল আছে তার উপস্থিতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটির থেকে শোষিত খনিজ লবণ সহ জল, এই দুটো সংমিশ্রণে তারা খাদ্য তৈরি করে। এবং আমরা জানি সেই খাদ্য উদ্ভিদকুল যারা ক্লোরোফিল নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, সেই খাদ্যটা তারা নিজেদের কাজে লাগায়, লাগানোর পরে যেটা থেকে যাচ্ছে অবশিষ্ট, সেই অবশিষ্টটা তারা কি করছে না তাদের দেহে জমিয়ে রাখছে, যা কিনা প্রাণীরা সেটা খেয়ে জীবন ধারণ করছে। অর্থাৎ উদ্ভিদরা খাদ্য তৈরি করছে নিজেদের জন্য, নিজেদের খাওয়ার পরে যেটা অতিরিক্ত থাকছে সেটা খেয়ে প্রাণীরা জীবন ধারণ করছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে উদ্ভিদ এর উপর নির্ভর হচ্ছে প্রাণী, আর উদ্ভিদ কার উপর নির্ভরশীল, কোথা থেকে পাচ্ছে না সূর্য। অর্থাৎ সূর্যালোক থেকে যে শক্তিটা আসছে সেটা উদ্ভিদ শোষণ করছে। এই সৌরশক্তিটা নিজের খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে এবং স্থৈতিক শক্তিকে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করছে। এই রাসায়নিক শক্তিটাই পরবর্তীকালে আমরা দেখছি খাদ্য হিসেবে বা স্বেচ্ছার রূপে সঞ্চিত থাকছে, যা কিনা প্রাণীদের ক্ষেত্রে চলে যাচ্ছে। এই প্রাণীদের মধ্যে আমরা ভাগ জানি, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ শ্রেণীর খাদক, বিভিন্ন রকমের খাদক থাকে। এবং এদের মৃত্যুর পরে কিন্তু দেহটাকে বিয়োজিত হয়, অর্থাৎ এদেরকে বিয়োজিত করা হচ্ছে বিয়োজক। তো খাদ্য উৎপাদনে আজকে যদি জীববৈচিত্র্য না থাকতো কোনো একটা বাস্তুতন্ত্রের, তুমি চিন্তা করো, যেটা আমি একটু আগে বললাম, যে আজকে যদি পৃথিবীতে কোন রকম, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো ব্যাঙ না থাকতো বা কোনো তৃণভোজী প্রাণী না থাকতো, সেটা ছেড়ে দাও, কোনো তৃণভোজী প্রাণী যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি হতো? কোনো তৃণভোজী প্রাণী না থাকলে কি হতো? আমরা জানি যে যদি কোনো বাস্তুতন্ত্র দেখি, তৃণভোজী বাস্তুতন্ত্রে কি দেখি আমরা, যে দিনের যে তোমার সূর্য থেকে যে সৌরশক্তি, সেই সৌরশক্তি আহরণ করে খাদ্য তৈরি করছে ঘাস বা তৃণ। তাহলে তৃণের দেহে সৌরশক্তিটা স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হলো। এবার সেই শক্তিটা তৃণকে কারা খাচ্ছে না তৃণভোজী প্রাণী, যেমন ঘাস ফড়িং বা ছাগল বা গরু বা ভেড়া, যত তৃণভোজী প্রাণী আছে। এবার দেখো, ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাঙ। ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। তার মানে দেখো, একজনের সঙ্গে একজন কিন্তু রিলেটেড। অর্থাৎ যদি ঘাস ফড়িং না থাকে তাহলে ঘাসকে কে খাবে? ঘাস ফড়িংকে তো ব্যাঙ খাচ্ছে, তাহলে ব্যাঙের যে খাদ্য সে তো ঘাস ফড়িং। আজকে যদি ঘাস ফড়িং না থাকে তাহলে ব্যাঙ কিন্তু তার খাবার পাবে না। আজকে যদি ব্যাঙ না থাকে তাহলে সাপ তার খাবার পাবে না। আর যদি সাপ না থাকে ময়ূর তার খাবার পাবে না, বাজ পাখি তার খাবার পাবে না। একইভাবে তৃণভোজী প্রাণী যদি না থাকে তাহলে যত মাংসাশী প্রাণী আছে তারা কিন্তু ওই তৃণ খেতে পারবে না, কারণ তারা তো মাংসাশী প্রাণী। তাহলে স্বাভাবিকভাবে তারাও কিন্তু পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এই যে একে অপরের উপর নির্ভরশীল, যেটাকে আমরা বলছি খাদ্য খাদক সম্পর্ক, এই সম্পর্কটা দাঁড়িয়েই আছে কিন্তু জীববৈচিত্র্যের উপর। অর্থাৎ জীববৈচিত্র্য যদি না থাকতো তাহলে কিন্তু এই জীবমণ্ডলের অস্তিত্ব থাকতো না, খাদ্য উৎপাদনটাই হতো না, বা এক দেহ থেকে আরেক দেহে খাদ্যটা যেত না।
এবার খাদ্য উৎপাদনের সাথে সাথে আমরা বলতে পারি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। আমি যেহেতু এখানে পয়েন্টসগুলো তোমাদের হাইলাইট করেছি, দেখো আমি এখানে যদি ছোট করে দেখাই, দেখো তো বুঝতে পারো কিনা। ধরা যাক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা কিরকম, খুব ছোট করে এখানে আমি দেখাচ্ছি। দেখো সূর্য থেকে সৌরশক্তি আসছে, সেই সৌরশক্তি উৎপাদক গোষ্ঠী আমি লিখলাম তৃণ, এই তৃণকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কে? ফড়িং। সেখান থেকে হচ্ছে ব্যাং, সেখান থেকে সাপ, সেখান থেকে ময়ূর। সেখান থেকে বাজ পাখি হতে পারে। তাহলে দেখো এটা হচ্ছে উৎপাদক, আমরা লিখতে পারি পি ফর প্রোডিউসার। এটা যে প্রথম শ্রেণীর খাদক C1 মানে কনজিউমার 1, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক, এটা তৃতীয় শ্রেণীর খাদক, আর এটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক CN বা বাজ পাখি, এটাও CN। তাহলে দেখো এই যে বাস্তুতন্ত্রটা দাঁড়িয়ে আছে, যা কিনা সৌরশক্তি থেকে শুরু হয়ে বাজ পাখি থেকে শেষ হচ্ছে, এই যে বাস্তুতন্ত্র, কারণ এগুলো সব বাস্তুতন্ত্রের উপাদান, কিন্তু কারণ বাস্তুতন্ত্রে কিন্তু দু রকম উপাদান থাকে, আমরা জানি জীবজ এবং অজীবজ উপাদান। এই যে জীবজ উপাদানগুলো আছে, যে প্রাণ আছে, এরা কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আজকে যদি এখানে ফড়িং না থাকে তাহলে এই চেনটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ তৃণ কিন্তু ব্যাং খায় না। বা যদি আজকে ব্যাং না থাকে, ফড়িং থাকে, ফড়িংকে কিন্তু সাপ খায় না। আমি বলতে চাইছি যেটা, অর্থাৎ কোনো একটি প্রাণী যদি এখান থেকে লুপ্ত হয়ে যায় তাহলে বাস্তুতন্ত্রে কিন্তু ভারসাম্য নষ্ট হবে। তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য, অর্থাৎ যদি জীববৈচিত্র্য হ্রাস পায়, অর্থাৎ একটা এলাকায় যদি 100 রকমের প্রজাতি বসবাস করে কোনো একটা জঙ্গলে, অরণ্যে, বা 200 প্রজাতি থাকে, সেই দেখা গেছে যে বিভিন্ন কারণে সেই প্রজাতির সংখ্যা যদি হ্রাস পায়, যদি সেই জীবের সংখ্যা বা সেই উদ্ভিদ প্রজাতি বা প্রাণী প্রজাতি যদি কোনো কারণে অবলুপ্ত হয়ে যায়, তাহলে ধরো আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলছি, এই যে আমরা ফুড চেইনটা দেখছি, খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলের মধ্যে যদি ফড়িং এই প্রজাতিটা অবলুপ্তই হয়ে যায়, বা ধরো ব্যাং যদি অবলুপ্ত হয়ে যায়, তাহলে একটা চেন যদি পরপর পরপর থাকে, তোমরা মালা দেখেছো অনেকগুলো ফুল দিয়ে সাজানো, একটা ফুল যদি সেখানে আমরা কেটে দিই তাহলে কিন্তু সেই পুরো মালাটাই কেটে যায়। একইভাবে এর মধ্যে কোনো একটি যদি প্রজাতি অবলুপ্ত হয়ে যায় তাহলে টোটাল বাস্তুতন্ত্র কিন্তু ভারসাম্যটা বিনষ্ট হবে। আর বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হওয়া মানেই জীবজগতের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। তাহলে আমরা 2 নম্বর বললাম, 3 নম্বর চলে আসি জলবায়ু নিয়ন্ত্রণে। জীববৈচিত্র্যের কি ভূমিকা জলবায়ু নিয়ন্ত্রণে? আমি একটা উদাহরণ দিয়ে বলি। দেখবে যে তোমাদের মনে থাকবে কিছুদিন আগেই এই লকডাউনের পিরিয়ডে, যখন লকডাউনটা শুরু হলো, সেই সময় তোমরা পেপারে বা খবরে দেখেছো, বলছে আমাজন অরণ্যের একটা বড় অংশ নাকি জ্বলছে। এই অ্যামাজনকে আমরা বলে থাকি পৃথিবীর ফুসফুস, লাং অফ আর্থ। পৃথিবীর ফুসফুস কেন না, দেখা গেছে অ্যামাজন যে অরণ্য, পৃথিবীর যে টোটাল বনাঞ্চল তার একটা গ্রেটার পোর্শন এই অ্যামাজন অরণ্যে, এবং সেখানে বহু প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, এবং তার বায়োডাইভার্সিটি ইজ ভেরি 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 রিচ, ভীষণ, অ্যাকচুয়ালি বলতে হবে মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল, আমরা বলতে আসছি পরে। তো দেখা গেছে যে এই অরণ্য, যদি এই যে আগুন লেগেছে, এই অরণ্যে আগুন লাগার ফলে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রজাতি, প্রচুর প্রাণী প্রজাতি কিন্তু মারা যাচ্ছে, যা কিনা জীববৈচিত্র্য ধ্বংস করছে, যা কিনা আগামী দিনে
পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে। দেখবে তোমরা একটা কথা প্রায় শুনবে যে আমরা আগের দিন পড়েছিলাম গ্লোবাল ওয়ার্মিং এর কথা, তোমাদের মনে থাকবে। তা গ্লোবাল ওয়ার্মিং এর কথা কেন বলেছিলাম, জলবায়ু নিয়ন্ত্রণে কেন না, দেখা গেছে যে মেরু অঞ্চলের বরফটা কি গলে যাচ্ছে, কেন? বিশ্ব উষ্ণায়নের জন্য। তাহলে মেরু অঞ্চলের নির্দিষ্ট সেখানকার একটা বায়োডাইভার্সিটি আছে, সেখানে নির্দিষ্ট কিছু উদ্ভিদ আছে, প্রাণী আছে। তা সেখানকার যদি সেই উদ্ভিদ বা প্রাণী যদি মারা যায়, তাহলে দেখা যাবে যে সেখানকার জীববৈচিত্র্য কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। তোমাদের মনে থাকবে যে আমরা রেইন ফরেস্টের কথা বলি, কিছু কিছু গাছ আছে যেগুলো অনেক বড় বড় গাছ, ধুপি ট্রি, তোমরা যদি হিল এরিয়ায় যাও দেখতে পাবে, পাইন, ফার, রডোডেনড্রন, দেবদারু, বা এছাড়াও যে বিভিন্ন ধুপি ট্রিগুলো আমরা দেখি, এদেরকে বলি রেন ট্রি। এবং এই রেন ট্রিগুলো কি করে না, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বা মৌসুমী বায়ু যখন আসে, তখন ওখানে ধাক্কা লেগে কিন্তু বৃষ্টিপাত ঘটে। এই যে তরাই অঞ্চলে কেন বৃষ্টি হয়, তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে। তরাই অঞ্চলে বৃষ্টি হয় কারণ তরাই অঞ্চলে যে গাছগুলো থাকে পাহাড়ের ঢালে, সেই গাছগুলোই গিয়ে মেঘ ধাক্কাকে সেখানে বৃষ্টি নামায়। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণে আবার আমরা, তুমি দেখো যে সমস্ত জায়গা, ধরো এই যে থর মরুভূমি বা পৃথিবীর যে সমস্ত জায়গা ধরো মরুভূমি অঞ্চল, ডেজার্ট এরিয়া, সেখানে দেখবে সেখানকার উদ্ভিদের সংখ্যা কম, সেখানে কোনো বড় গাছ নেই, কোনো বড় উদ্ভিদ নেই, সেখানে কাঁটা, গুল্ম, লতা জাতীয় গাছ আছে। তো স্বাভাবিকভাবেই কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে কি হবে না, কোনো অঞ্চলের জলবায়ু কেমন থাকবে, সেই জলবায়ু নিয়ন্ত্রণে কিন্তু জীববৈচিত্র্যের একটা বিরাট ভূমিকা আছে। এই যে আমি বললাম যে লাং অফ আর্থ, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে একটা বিরাট ভূমিকা অ্যামাজনের। পৃথিবীর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই অ্যামাজনের একটা বড় ভূমিকা আছে। বড় বড় যে অরণ্যগুলো ধ্বংস হচ্ছে, এই অরণ্য ধ্বংস হওয়ার ফলে কি হচ্ছে, অরণ্য ধ্বংস মানে শুধু উদ্ভিদ তো নষ্ট হচ্ছে না, সেই উদ্ভিদ দেখা যাচ্ছে অনেক প্রাণীর আবাসস্থল। একটা গাছ যেমন আমাদেরকে ছায়া দেয়, তেমনি সেই গাছে কিন্তু বিভিন্ন প্রাণীরা কিন্তু বসবাস করে। আজকে যদি জঙ্গল কেটে দেওয়া হয়, তাহলে জঙ্গলে যে বাঘ থেকে শুরু করে যে বিভিন্ন জন্তু জানোয়াররা বসবাস করে, তারা কোথায় বাস করবে? তারা জঙ্গল ছেড়ে চলে আসবে এবং তারা অবলুপ্তির সম্মুখীন হবে। অর্থাৎ এক কথা আমি যেটা বলতে চাইছি যে বায়োডাইভার্সিটির সঙ্গে তিনটে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। খাদ্য উৎপাদনের কথা আমরা বললাম যে খাদ্য বায়োডাইভার্সিটি ছাড়া আমাদের পক্ষে আমরা খাবার পাওয়া সম্ভব নয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করছে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য। তেমনি কোন অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণ করছে, সেখানকার তাপমাত্রা কত হবে, সেখানকার বৃষ্টিপাত কত হবে, সেখানকার আবহাওয়া কেমন, অর্থাৎ টোটাল সেখানকার ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে কিন্তু বায়োডাইভার্সিটি। যদি বায়োডাইভার্সিটি ক্ষতিগ্রস্ত হয়, যদি বায়োডাইভার্সিটি হ্রাস পায়, তাহলে সেই জলবায়ু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, নগরায়নের ফলে, বিশ্বায়নের ফলে মাইলের পর মাইল জঙ্গল কাটা হচ্ছে, মাইলের পর মাইল প্রাকৃতিক সম্পদকে নষ্ট করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তন ঘটে যাচ্ছে। আমরা নিজেদের কথাই বলি না, আমরা জানি 6টা ঋতু, তোমরা নিজেরাই বলো যে এখন কি 6টা ঋতু আছে? এখন কিন্তু আমরা খেয়াল করে দেখবো মূলত 3টে ঋতু, গ্রীষ্ম, বর্ষা আর শীত। তাহলে শরৎ কোথায় গেল, হেমন্ত কোথায় গেল, বসন্ত কোথায় গেল? তাহলে এই যে তার কারণ এইটা আমি বলতে চাইছি যে জলবায়ুর পরিবর্তন ঘটতে যাচ্ছে বা ঘটে চলেছে বা ঘটছে। কেন? যেহেতু জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। আমরা পরেরটা আসি যে ঔষধ প্রস্তুতিতে বা ড্রাগ প্রস্তুতিতেও কিন্তু জীববৈচিত্র্যের একটা ভূমিকা আছে। সেটা কিরকম? দেখো, যদি আমরা একটু খেয়াল করে দেখি, তোমাদের মনে থাকবে যে আমরা তো বায়োডাইভার্সিটি পড়াচ্ছি। তো এই বায়োডাইভার্সিটি পড়াতে গিয়ে আমরা এই পৃথিবীতে যত অরণ্য আছে বা স্থলভাগ বলবো, রাদার যত স্থলভাগ আছে, তার 2.4% হচ্ছে ইন্ডিয়াতে আছে। পৃথিবীতে যত স্থলভাগ, তার 2.4% ইন্ডিয়াতে আছে। আর যত বৈচিত্র্য আছে সারা পৃথিবীতে, জীববৈচিত্র্য, তার 8% ইন্ডিয়াতে আছে। বায়োডাইভার্সিটি, যত বায়োডাইভার্সিটি পৃথিবীতে আছে তার 8% হচ্ছে ইন্ডিয়াতে। সেই জন্য ইন্ডিয়াকে আমরা কি বলে থাকি?
মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল। অর্থাৎ সব অঞ্চলের কিন্তু ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি সমান নয়। কোনো অঞ্চলে প্রচুর বেশি পরিমাণে দেখবে, কোনো জঙ্গলে হয়তো বেশি প্রজাতির উদ্ভিদ আছে, বেশি প্রজাতির প্রাণী আছে, কোনো জঙ্গলে দেখা যায় বেশি প্রজাতির উদ্ভিদ প্রাণী নেই। তাহলে সমস্ত জায়গার জীববৈচিত্র্য সমান নয়। তাহলে যে জায়গাটার জীববৈচিত্র্য বেশি বা সেখানে বেশি ভ্যারাইটির উদ্ভিদ এবং প্রাণী অবস্থান করছে বা যার বায়োডাইভার্সিটি যত রিচ, সেই জায়গাগুলোকে আমরা বলি মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল। এই সারা পৃথিবীতে 17টা মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল আছে, তার মধ্যে কিন্তু ইন্ডিয়া একটি। সারা পৃথিবীতে 17টা মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল আছে, তার মধ্যে আমাদের ইন্ডিয়া হচ্ছে একটি। তো যেটা বলছিলাম যে ঔষধ প্রস্তুতির কথা, ঔষধ প্রস্তুতির মধ্যে আমরা হটস্পটের কথা আসবো, যে আমাদের ইন্ডিয়াতে পার্টিকুলার কিছু কিছু স্পটে, যেমন পশ্চিমঘাট পর্বতমালার যে কোল, সেই জায়গাটা ইন্দো বার্মার একটা অঞ্চলে, পূর্ব হিমালয়ের একটা প্রান্তে দেখা গেছে যে সেখানে কিছু দুষ্প্রাপ্য উদ্ভিদ আছে, প্রচুর দুষ্প্রাপ্য উদ্ভিদ প্রজাতি আছে, সবসময় আমরা দেখতে পাই না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে ঔষধগুলো তৈরি হয়, সেই ঔষধগুলোর ক্ষেত্রে কি বায়োডাইভার্সিটির ভূমিকা আছে? অবশ্যই আছে। আমি কয়েকটা উদাহরণ দিই। দেখো, আমি কয়েকটা বললাম, এখানে অনেক দেওয়া যায়। যেমন কুইনাইন, কিসের ওষুধ কুইনাইন? ম্যালেরিয়ার ওষুধ। এই কুইনাইন কোথায় পাই? সিনকোনা গাছের ছালে। আমরা কুইনাইন পাচ্ছি সিনকোনা গাছের ছাল থেকে। রেসারপিন কি কাজে লাগে? উচ্চ রক্তচাপ কমাতে, হাই ব্লাড প্রেশার কমাতে কাজে লাগছে। কোথায় পাই? রাউলফিয়া সার্পেন্টিনা বলে একটা গাছ আছে, সর্পগন্ধা গাছ। সেই সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা রেসারপিন পাচ্ছি, যা কিনা উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগছে। কফি গাছের বীজে ক্যাফিন আছে, কি কাজে লাগে? নিদ্রাবর্ধক ওষুধ। এরকম প্রচুর আছে। আমরা স্ট্রিকনিন পেটের পীড়ায় কাজে লাগে। ডাটুরিন হাঁপানিতে কাজে লাগে, ধুতরা গাছের ফলে পায় ডাটুরিন। তাহলে এগুলো সমস্ত হচ্ছে ওষুধ। এই যে বিভিন্ন ওষুধগুলো, এই যে হাঁপানি রোগের হিসেবে যে আমরা ইনহেলার নিচ্ছি, সেই ওষুধটা কোথা থেকে পাচ্ছি? ওটা একটা ডাটুরিন, যা কিনা ধুতরা গাছের ফলে পাওয়া যায় এবং বীজে পাওয়া যায়। তাহলে আমি বলতে চাইছি, ঔষধ প্রস্তুতির ক্ষেত্রে বায়োডাইভার্সিটির ভূমিকা আছে। এগুলো যত বেশি সংখ্যায় উদ্ভিদগুলো আমরা পাবো, যত ভ্যারাইটি থাকবে, তত আমরা ঔষধ এবং ড্রাগ প্রস্তুত করতে পারবো। আর যদি আমরা বায়োডাইভার্সিটিকে বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে একদিন কিন্তু এই গাছগুলো আর আমরা পাবো না। আমরা না সর্পগন্ধা গাছ পাবো, না সিনকোনা গাছ পাবো, না কফি গাছের পাতা পাবো। তো এগুলো আমরা একসময় পাবো না। তাহলে ঔষধ প্রস্তুতির ক্ষেত্রে বা ড্রাগ তৈরির ক্ষেত্রে কিন্তু এদের একটা ভূমিকা আছে, বায়োডাইভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থনৈতিক গুরুত্ব, এটা সম্বন্ধে আলাদা করে বলার দরকার নেই, তোমরা জানো যে অর্থনৈতিক গুরুত্ব বলতে ইকোনমিক ইম্পর্টেন্স, বায়োডাইভার্সিটি ইকোনমিক ইম্পর্টেন্স থাকবেই। কেন না? আমি যদি অরণ্যের ক্ষেত্রে দেখি, অরণ্যের বাস্তুতন্ত্র, অরণ্যে কত প্রজাতির গাছ আছে, সেই গাছ থেকে ওষুধ তৈরি হচ্ছে, সেই ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, তার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, বাইরের অন্যান্য জায়গায় এক্সপোর্ট হচ্ছে, প্রচুর বৈদেশিক মুদ্রা আসছে। আর কি না, সিলভিকালচার বলে একটা কালচার, তোমরা জানো সিলভিকালচার। এই সিলভিকালচার হচ্ছে কাষ্ঠ প্রদানকারী যে উদ্ভিদ, কাষ্ঠ প্রদানকারী, সেই কাষ্ঠ প্রদানকারী উদ্ভিদের যে চাষ, তাকে বলে সিলভিকালচার। কাষ্ঠ প্রদানকারী উদ্ভিদ কোনটা? শাল, সেগুন, মেহগনি, এই যে গাছগুলো, এই গাছগুলো আলাদাভাবে চাষ করা হয়। তাহলে সেই গাছগুলো থেকে আমাদের যাবতীয় কাঠের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো ফুলফিল হচ্ছে। কাঠের আসবাবপত্র থেকে শুরু করে যা আমরা ব্যবহার করি কাঠের, সব আমরা এই জঙ্গল থেকে পাচ্ছি। তার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে।
আমরা অরণ্য থেকে মধু পাচ্ছি, মোম পাচ্ছি। আমরা অরণ্যে দেখা গেছে যে গাছ, সেই গাছ থেকে আমাদের যে ডাল বা কাণ্ড থেকে আমরা তোমার পাতা তৈরি করছি। পাতা মানে আমি বলতে চাইছি আমাদের যে ডেলি ইউজের যে পেপার, সেই পেপার আমরা পাচ্ছি, ঠিক আছে। এছাড়া দেখা গেছে আমরা ওষুধের কথা যেমন বললাম, আমরা যেমন কাঠের কথা বললাম, তেমনি তার সাথে প্রচুর খাদ্যদ্রব্য, প্রচুর খাদ্য উপাদান কিন্তু আমরা এই উদ্ভিদ থেকে পাচ্ছি, যার কিনা অর্থনৈতিক গুরুত্ব আছে। সুতরাং জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু বিপুল। ধর্মীয় নান্দনিক মূল্য আছে, এই অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে রিলেটেড। দেখবে কিছু কিছু গাছ, আমরা কিন্তু হিন্দু ধর্মেই আছে যে গাছকে আমরা দেবতা জ্ঞানে পুজো করি, তাহলে তার একটা ধর্মীয় এফেক্ট আছে, তাহলে তার ধর্মীয় মূল্য আছে একটা। মানুষ আদিমকাল থেকেই মানুষ কিন্তু আমাদের প্রকৃতিকে দেবতা জ্ঞানে পুজো করতো, গাছকে দেবতা জ্ঞানে পুজো করতো। তো স্বাভাবিকভাবেই বা আমরা দেখেছি বিভিন্ন প্রাণী, গাভী সহ বিভিন্ন প্রাণীকে কিন্তু আলাদাভাবে দেবতা জ্ঞানে পুজো করা হয়, তাহলে তার একটা ধর্মীয় মূল্য আছে, নান্দনিক মূল্য আছে একটা, দৃষ্টিনন্দন। চারপাশে যে এত সুন্দর আমাদের এই যে প্রাকৃতিক যে বৈচিত্র্য, এই যে সমুদ্র, পাহাড়, নদী, খাল, বিল, জলাশয়, মানুষ ঘুরতে যাচ্ছে, এর একটা নান্দনিক মূল্য আছে, আমাদের মনকে শান্ত করছে, আমাদের মনকে প্রফুল্ল করছে। বন্যপ্রাণী নির্ভর পর্যটন শিল্প এর সঙ্গে যুক্ত। বন্যপ্রাণী নির্ভর পর্যটন শিল্প বলতে যেমন আমরা বলতে পারি, দেখবে যে আমরা যখন ঘুরতে যাই, কেউ জঙ্গলে যাচ্ছে ঘুরতে, জঙ্গলে কোথায় যাচ্ছে, দেখা গেল হয়তো জলদাপাড়া অভয়ারণ্যে যাচ্ছে, কেউ হয়তো দেখা যাচ্ছে তোমার পবিতর অরণ্যে যাচ্ছে, কেউ হয়তো কানহা ফরেস্টে যাচ্ছে, কেউ মানস অরণ্যে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে তোমার রাজস্থানের কোনো মরু অঞ্চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এই যে বন্য প্রাণী নির্ভর পর্যটন শিল্প মানে যেটা বলতে চাইছি যে এই সমস্ত মানুষ কেন যাচ্ছে না, বিভিন্ন প্রাণীকে দেখতে যাচ্ছে, সেই অঞ্চলকে দেখতে গেলে সেখানে একটা পর্যটন শিল্প গড়ে উঠছে, সেই পর্যটন শিল্প থেকে আমাদের কিন্তু একটা বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি বন্য প্রাণী নির্ভর পর্যটন শিল্প, আমরা যদি জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি, তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু আমাদের পর্যটন শিল্পের ক্ষেত্রেও কিন্তু এর একটা ভূমিকা আছে। আর শিল্প এবং সাহিত্যের প্রভাব, এর প্রভাবটা আমরা অস্বীকার করি না। যুগে যুগে আমাদের চারপাশের পরিবেশকে নিয়ে সাহিত্য রচনা হয়েছে, শিল্প রচনা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনায় অরণ্যের কথা বহুবার এসছে, গাছের কথা, প্রকৃতির কথা, চাঁদ রাত থেকে শুরু করে সমস্ত প্রকৃতির কথা তার সাহিত্যে এসেছে, বিভিন্ন সাহিত্যিকের সময় এসছে। আমরা শিল্পের ক্ষেত্রে দেখেছি, অঙ্কন শিল্প থেকে শুরু করে, গান থেকে শুরু করে যে কোনো কিছুতে আমরা দেখেছি প্রকৃতির কথা এসছে। তাহলে সেই তার একটা কিন্তু ভূমিকা বা প্রভাব কিন্তু আছে, অর্থাৎ জীববৈচিত্র্যে কিন্তু এই প্রভাবটা আমরা এখানে দেখতে পাই। তাহলে এক কথায় যেটা আমরা দেখতে পেলাম যে জীববৈচিত্র্যের কি গুরুত্ব, আমরা 8টা গুরুত্বের কথা বললাম, যে যে কারণের জন্য জীববৈচিত্র্য আমাদের জীবনে বা এক কথায় বলতে পারি যে এই পৃথিবীতে জীববৈচিত্র্য যদি হ্রাস পায় বা জীববৈচিত্র্য থাকার যে গুরুত্ব, কি কি গুরুত্ব সেটা আমরা আলোচনা করলাম। যেমন এই পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকতো না যদি জীববৈচিত্র্য না থাকতো। তো যাই হোক, আমরা গুরুত্ব বা তাৎপর্যটায় আলোচনা করে আমরা তার নেক্সট পার্টে আসছি, সেটা হচ্ছে হটস্পট। হটস্পট টার্মটা একটু আমাদের কাছে নতুন, হটস্পটটা আমরা আলোচনা করব। আলোচনা করতে গিয়ে দেখো এই টার্মটা আমরা এখনো শুনতে পাচ্ছি। এই করোনাতে হটস্পটের কথা বলা হচ্ছে। কোন কোনগুলো হটস্পট না, যেখানে করোনা রোগীর সংখ্যা বেশি, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো রোগী এসছে যারা কিনা করোনা পজিটিভ বা কোভিড-19 পজিটিভ। হটস্পট কিন্তু বায়োডাইভার্সিটির ক্ষেত্রে কিন্তু হটস্পট পায়। এই হটস্পট টার্মটা প্রথম এনেছিলেন নরম্যান মায়ার্স 1988।
1988-তে প্রথম তিনি হটস্পট এই টার্মটা চালু করলেন বা তার ধারণা দিলেন। হটস্পটটা কি অ্যাকচুয়ালি না, তিনি বলছেন যে বায়োডাইভার্সিটি তো সারা পৃথিবী জুড়েই আছে, এবার তার মধ্যে কিছু কিছু অঞ্চল, নির্দিষ্ট কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যে বায়োডাইভার্সিটির অনেক বেশি রিচ, অর্থাৎ সেখানে প্রজাতি প্রাচুর্যটা অনেক বেশি, প্রজাতির রকম ফেরটা অনেক বেশি, সেগুলোকে বলা হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল। সারা পৃথিবীতে এরকম 17টি মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল আছে, তার মধ্যে ইন্ডিয়া একটি আমরা বলেছি। আর হটস্পট হচ্ছে সেই মেগা বায়োডাইভার্সিটি অঞ্চলের কোনো কোনো জায়গায় দেখা গেছে যে এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য আছে। এন্ডেমিক প্রজাতি কাকে বলে এটা জানা দরকার। এন্ডেমিক প্রজাতি হচ্ছে যে প্রজাতিটি সেই অঞ্চলে কিন্তু সীমাবদ্ধ, অন্য জায়গায় তাকে দেখা যায় না। এন্ডেমিক প্রজাতি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ, বাইরে কিন্তু তার মাইগ্রেশন দেখা যায়নি, দ্যাট ইজ দ্য এন্ডেমিক প্রজাতি। দেখা গেছে কিছু কিছু পকেট আছে আমাদের পৃথিবীতে, ভারতবর্ষ কিছু কিছু পকেট আছে যে পকেটগুলোয় এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য দেখা যায়, মানে সেই প্রজাতিটা সেইখানে বেশি পরিমাণে, বাইরে তারা ছড়াতে পারেনি, এন্ডেমিক প্রজাতি। আর তার সঙ্গে সঙ্গে সংকটাপন্ন প্রজাতি, সংকটাপন্ন প্রজাতি মানে এন্ডেঞ্জার্ড স্পিসিস, মানে বিপন্ন প্রজাতি। endangered, the animals বা the plants those who are in the verge of extinction, এক্সটিংশনের মুখে দাঁড়িয়ে। এই দু ধরনের প্রজাতি যে অঞ্চলে বেশি পরিমাণে আছে সেই অঞ্চলগুলোকে বিজ্ঞানী, বিশেষত মায়ার সহ পরবর্তী আরো বিজ্ঞানীরা তারা আলাদা করে আইডেন্টিফাই করলেন যে এই অঞ্চলগুলোকে বেশি করে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেই অঞ্চলগুলোকে বেশি পরিমাণে জোর দিতে হবে, সেইগুলো তারা নাম দিলেন হটস্পট। তাহলে হটস্পট হচ্ছে এন্ডেমিক প্রজাতি এবং সংকটাপন্ন প্রজাতির প্রাচুর্য যে অঞ্চলগুলো আছে, যে অঞ্চলে বিপন্ন প্রজাতির সংখ্যা বেশি আছে, সেই অঞ্চলগুলো বিজ্ঞানের নাম দিলেন হটস্পট। এবং এই হটস্পটগুলো কিন্তু আশু সংরক্ষণ জরুরি, অর্থাৎ সেগুলোকে সংরক্ষণ করতেই হবে। দেখা গেছে সারা পৃথিবীতে এরূপ 34টা হটস্পট আছে। সারা পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে 34। পৃথিবীতে হটস্পটের সংখ্যা 34। এর মধ্যে ভারতবর্ষে আছে 4টে। ভারতে হটস্পট আছে 4টি। এই 4টে হটস্পট কি কি? হটস্পটের মধ্যে এক নম্বর হচ্ছে পূর্ব হিমালয়, একটা হচ্ছে পূর্ব হিমালয়। 2 নম্বর হচ্ছে ইন্দো বার্মা, ইন্দো বার্মা। 3 নম্বর হচ্ছে পশ্চিম ঘাট, আর 4 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড। এই 4টে হচ্ছে আমাদের ইন্ডিয়ার হটস্পট। পূর্ব হিমালয় অঞ্চল বুঝতে পারছো, তার মধ্যে আরো কিছুটা চায়না বা কিছু অংশ চলে যাচ্ছে, নেপালের কিছুটা অংশ, ইন্দো বার্মাটিক যে রিজিয়ন, পশ্চিম ঘাট পড়ছে হচ্ছে মহারাষ্ট্রের দিকটায় কিছুটা, আর সুন্দারল্যান্ডের অনেকটাই বাইরে, বার্মা টার্মা সমস্ত জায়গাগুলো আছে, ইন্দোনেশিয়া আছে, তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার একটা পার্ট পড়ছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডটা। তো এই 4টে আমাদের ভারতবর্ষে হটস্পট আছে। এবং হটস্পটগুলোতে দেখা গেছে এই হটস্পটগুলোতে এমন কিছু কিছু দুষ্প্রাপ্য প্রকৃতির প্রজাতির উদ্ভিদ বা প্রাণী আছে যারা পৃথিবীর আর অন্য কোথাও নেই। তাহলে সেইগুলোকে যদি আমরা না বাঁচাতে পারি, সেই প্রজাতিগুলো চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমাদের মনে থাকবে আজ থেকে সম্ভবত 17-18 বছর আগে হবে বোধহয়, যে সুনামি হয়েছিল, সামুদ্রিক ঝড়, সেই সামুদ্রিক ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ভারতের মধ্যে হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। দেখা গেছে আন্দামান নিকোবর আইল্যান্ডের জলের তলায়, সমুদ্রের তলাদেশে প্রচুর পরিমাণে দুষ্প্রাপ্য কোরালস ছিল, কোরালস
মানে প্রবাল, সেই প্রবালগুলো কিন্তু চিরতরে লুপ্ত হয়ে গেছে। বহু প্রবাল পরবর্তীকাল বিজ্ঞানীরা গেছেন, দেখেছেন সেই দুষ্প্রাপ্য প্রবালগুলো আর খুঁজে পাননি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয়। তো আমাদের ভারতবর্ষে এই যে 4টে হটস্পটের কথা বলছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি ডিটারমাইন্ড, ইন্টারন্যাশনালি আইডেন্টিফাইড, যে মোট 34টা হটস্পট আছে, আমরা এখানে লিখেছিলাম 34, তার মধ্যে 4টে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। এই 4টে হটস্পট আমরা নামগুলো জানবো, যেগুলো আমরা বললাম। তাহলে হটস্পটের ব্যাপারটা আমরা জিনিসটা সম্পর্কে আইডিয়া দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে জীববৈচিত্র্য হলো হটস্পট, তো পড়লাম আমরা, জীববৈচিত্র্যের তাৎপর্যটাও পড়লাম, কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের কারণ আমরা এরপরে জানবো। তাহলে জীববৈচিত্র্য কমছে কেন, হ্রাস পাচ্ছে কেন ক্রমশ এই পৃথিবীতে? প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতির সংখ্যা ক্রমশ কমছে কেন, কি কি কারণে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, আমরা একটুখানি দেখবো। তাহলে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আচ্ছা, তোমাদের যদি আমি সিম্পলি জিজ্ঞেস করি, তোমাদের কি মনে হয় যে পৃথিবীতে এই যে বায়োডাইভার্সিটি কি জন্য দরকার? তো তোমরা পড়লে, আমরা জানলাম যে খাদ্যের জন্য, বা জলবায়ু নিয়ন্ত্রণে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, তার অর্থনৈতিক গুরুত্ব, এই টোটাল পৃথিবীতেই। এই যে আমরা, তোমাদের মনে আছে বোধহয় যে এই চ্যাপ্টারের প্রথমটা, মানে মূল চ্যাপ্টারের যে প্রথম অংশটা, সেটা আমরা বলেছিলাম না যে পরিবেশের সম্পদ, পরিবেশ সম্পদ তো প্রাকৃতিক সম্পদ। তাহলে এই বায়োডাইভার্সিটি তো প্রাকৃতিক সম্পদ নিয়ে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো কমছে কেন, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কেন? আর জীববৈচিত্র্য হ্রাস পাওয়া মানে কিন্তু বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এর কারণ, অনেকগুলো কারণ আছে, যেমন বেশিরভাগই মনুষ্য সৃষ্ট কারণ। তার মধ্যে আমরা প্রথমেই বলি, যেটা 1 নম্বরে বলবো, সেটা হচ্ছে জমি ব্যবহারের রীতি বদল। তোমরা বলতে পারো স্যার ব্যাপারটা কি? দেখো, তোমাদের মনে থাকবে যে একটু আগে আমি বলছিলাম যে একটা পৃথিবীতে যদি আমরা সৃষ্টির থেকে যদি দেখি, এই সারা পৃথিবীটাই কিন্তু স্থল, এবং মানে স্থলভাগ তো কম, এমনি কম, আর জলভাগ তো 3 ভাগ আমরা জানি। তো সেই স্থলভাগের একটা বিশাল অংশ বা বেশিরভাগ অংশটাই ছিল যে জঙ্গলপূর্ণ, মানে পুরোটাই ঘন জঙ্গল ছিল। তো পরবর্তী ক্ষেত্রে মানুষ এলো পৃথিবীতে, মানুষ আসার পর ধীরে ধীরে মানুষ তার নিজের সুবিধার জন্য ধীরে ধীরে জঙ্গলকে সাফ করতে লাগলো, জঙ্গল কাটতে লাগলো, বসতি স্থাপন করলো। তারপর সে ধীরে ধীরে চাষাবাদ করবে, অর্থাৎ ফসল ফলানোর জন্য সে দেখা যাচ্ছে মাইলের পর মাইল অরণ্যকে কেটে ফেলে সেখানে চাষ করতে লাগলো, অর্থাৎ ফসল ফলালো। তাহলে স্বাভাবিকভাবেই জমির ব্যবহারে কিন্তু পরিবর্তন। একটা সময় মানুষ কি করতো না, অরণ্য থেকে কিন্তু তারা খাবার আহরণ করতো, এবং অরণ্যই, এবং সেখান থেকে খাবার খেয়ে তাদের জীবন কাটতো। কিন্তু ধীরে ধীরে মানুষ যখন উন্নত হলো, তখন দেখলো যে মানুষ কিন্তু নিজেরা ফসল ফলাতে লাগলো, এবং ফসল ফলাতে গিয়ে তারা জমি দরকার। তখন মাইলের পর মাইল, একরের পর একর, হেক্টর পর হেক্টর কিন্তু তারা সেই জঙ্গল কেটে সাফ করতে লাগলো, অর্থাৎ জমি ব্যবহারের রীতিটা বদল ঘটালো। যে জমি ব্যবহারের রীতির বদল ঘটালো, সঙ্গে সঙ্গে সেই সমস্ত জঙ্গলে যে সমস্ত প্রাণীরা থাকতো, তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে লাগলো, লোকালয়ে চলে এলো। আর লোকালয়ে আসা মানে কিন্তু তাদের যে ন্যাচারাল হ্যাবিট্যাট, তাদের যে স্বাভাবিক বাসস্থান, সেই স্বাভাবিক বাসস্থানের পরিবর্তন ঘটলো। স্বাভাবিক বাসস্থানের পরিবর্তন ঘটলে সেই প্রাণীটি কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির সম্মুখীন। অর্থাৎ এইভাবে কিন্তু
জীববৈচিত্র্য হ্রাস পেতে লাগলো, অর্থাৎ প্রচুর দুষ্প্রাপ্য উদ্ভিদ যেমন কাটা পড়লো, তার সংখ্যা যেমন কমতে লাগলো, তেমনি প্রচুর প্রাণীর সংখ্যাও কিন্তু কমতে লাগলো। তাহলে জমি ব্যবহারের রীতি বদল এর মাধ্যমে কিন্তু জীববৈচিত্র্য কমছে। জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে কিভাবে? চিন্তা করো, দূষণ, অত্যাধিক মাত্রায় দূষণ। কিসের দূষণ নেই এখন? জল যেটা ব্যবহার করবো সেটা দূষিত, মাটি দূষিত, আমাদের বায়ুমণ্ডল দূষিত। তার মানে এই যে দূষণ, এই দূষণ কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রভাব ফেলছে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে জলে যে সমস্ত প্রাণীরা বসবাস করছে, মাছ সহ যে সমস্ত জলজ প্রাণী, আজকে জল যদি দূষিত হয়ে যায়, জলে যদি ইউট্রফিকেশন হয়, ইউট্রফিকেশন ব্যাপারটা তোমরা জানো, যে পার্টিকুলার একটি বা দুটি প্রজাতির উদ্ভিদ, বিশেষ আইকর্নিয়া টাইপের যে সমস্ত কচুরিপানা আছে, তার সংখ্যা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো যে আমরা কি দেখতে পাবো যে অক্সিজেনের পরিমাণটা জলে কমে যাবে। অক্সিজেনের পরিমাণ কমে গেলে জলে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা বসবাস করছে, প্রাণীরা তারা কিন্তু মারা যাবে। জল যদি দূষিত হয়ে যায় বিভিন্ন রকম এফ্লুয়েন্টস দ্বারা, সেটা লেক থেকে শুরু করে, মার্কারি থেকে শুরু করে, বিভিন্ন কলকারখানা থেকে দূষিত বস্তুগুলো জলে এসে পড়ছে, সেগুলো কিন্তু জলকে দূষিত করাচ্ছে, এবং স্বাভাবিকভাবে জলের সমস্ত প্রাণী ধীরে ধীরে কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। বহু জলজ প্রাণী আজকাল আমরা দেখতে পাই না। বহুদিন পরে আবার দেখা গেল তোমার গ্যাঞ্জেটিক ডলফিন, কোনোদিন দেখা যায়নি, এই লকডাউনের পরে গ্যাঞ্জেটিক ডলফিন দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই দূষণ যেমন জলের ক্ষেত্রে জলজ প্রাণ, জলজ জীববৈচিত্র্য যেমন হ্রাস পাচ্ছে, তেমনি দূষণের ফলে, মাত্রাতিরিক্ত দূষণের ফলে আমাদের মৃত্তিকার যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী, সেগুলোও কিন্তু আর জন্মাতে পারছে না, মাটি আম্লিক হয়ে যাচ্ছে। অত্যাধিক দূষণের ফলে মাটি আম্লিক হচ্ছে। যেমন আমরা এখানে বলতে পারি যে, বা আমরা যদি বায়ুমণ্ডলের কথা বলি, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ছে, যা কিনা বায়ুমণ্ডলে বিভিন্ন যে সমস্ত প্রাণীরা, যারা কিনা সরাসরি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে, শুধু মানুষ না, অন্যান্য প্রাণীরাও, তারাও কিন্তু আজকে সংকটের সম্মুখীন। সুতরাং দূষণ কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের একটা গুরুত্বপূর্ণ দিক পালন করছে। 3 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে? জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, আমরা বলেছি আগে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়ছে, তত বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়া মানে টোটাল জলবায়ুর পরিবর্তন ঘটছে। আর যে জলবায়ুর পরিবর্তন, সেই পরিবর্তিত জলবায়ুর সঙ্গে জীবেরা মানাতে পারছে না, পরিবর্তিত পরিবেশের সঙ্গে জীবেরা মানাতে পারছে না, তারা লুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন একটা বড় কারণ। 4 নম্বর আমরা বলতে পারি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহু বাইরের প্রজাতি, যেমন আমরা বললাম, দৌলতে বা তার উৎপাতে অন্য কোনো উদ্ভিদ জলে থাকতে পারছে না। আমরা বলতে পারি যেমন তেলাপিয়া, আমরা বলতে পারি যেমন তেলাপিয়া নাইলোটিকার কথা বলেছি, আমরা বলতে পারি সিলভার কার্পের কথা, এই ধরনের কিছু কিছু, বা আমরা হাইব্রিড মাগুরের কথা বলতে পারি, যারা কিনা বহিরাগত প্রজাতি, যারা আমাদের ইন্ডিয়ান যে সমস্ত প্রজাতিগুলো আছে তাদের সঙ্গে যখন তাদের কম্পিটিশন হচ্ছে, আমাদের দেশীয় প্রজাতিগুলো এই বহিরাগত প্রজাতির সঙ্গে কম্পিটিশনে পেরে উঠছে না, এবং তারা লুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আর জীববৈচিত্র্য কি কারণে হ্রাস পেতে পারে? হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা বলবো, সেটা হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, অতি ব্যবহার, ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্স, মানুষের অত্যাধিক লোভ, মানুষের অত্যাধিক চাহিদা, পরিবর্তিত পরিবেশে নিজেকে, অর্থাৎ অত্যাধিক মুনাফা বৃদ্ধির চেষ্টা, অত্যাধিক লোভ কিন্তু মানুষকে কি করছে?
না আমাদের যে ন্যাচারাল রিসোর্স, সে প্রাকৃতিক সম্পদ অত্যাধিক পরিমাণে আমরা ব্যবহার করে ফেলছি, যা কিনা আমাদের ক্ষেত্রে দূষণের কারণ হচ্ছে, যা জীববৈচিত্র্যের হ্রাস করছে। যেমন আমি বলছি যে অতিরিক্ত পরিমাণে আমরা কি করছি না, আমরা জঙ্গল থেকে কাঠ কেটে দিচ্ছি, যেমন মাইলের পর মাইল জঙ্গল সাফ করছি, দিয়ে সেই কাঠগুলো আমরা বাজারে বিক্রি করে দিচ্ছি, আমরা চোরা পথে সেগুলো বিক্রি করে দিচ্ছি। আমরা কি করছি না, মাছ সমুদ্র থেকে, সামুদ্রিক মাছ যে পরিমাণ ধরা দরকার তার থেকে বেশি মাছ আমরা ধরে নিচ্ছি, তাহলে সেই মাছ কিন্তু ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ওভার এক্সপ্লয়টেশন, অতি ব্যবহার অ্যাকোয়াটিক রিসোর্সের, এটা কিন্তু একটা বড় কারণ জীববৈচিত্র্য হ্রাসের। এটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো যে আমাদের যে প্রাকৃতিক, এটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটিসের কথা আমি একটু আগেই বললাম, যে এই যে কিছুদিন আগে যেমন আমাদের আমফান হলো, বা আমরা আগে যেমন আমরা বলছিলাম আয়লা হয়েছিল, বা তার আগে আমরা বললাম যে যেমন সুনামির কথা, সেই প্রাকৃতিক বিপর্যয়ে দেখা যাচ্ছে কত শত শত দুষ্প্রাপ্য উদ্ভিদ বা প্রাণী প্রজাতি চিরতরে বিনষ্ট হচ্ছে, এবং সেটা জীববৈচিত্র্য হ্রাস ঘটাচ্ছে। তাহলে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের একটা বড় কারণ। আর আরো কয়েকটা কথা যেমন এখানে বলতেই হয়, যেমন মনুষ্য সৃষ্ট দূষণ। তো দূষণ থেকে প্রাকৃতিক দূষণ হয়, মনুষ্য সৃষ্ট দূষণের মধ্যে যেমন দেখবে যে সমুদ্রে জাহাজ, সেই যে তৈলবাহী জাহাজ, সেই তৈলবাহী জাহাজ থেকে তেল যদি সমুদ্রে পড়ে যায়, তাহলে সেই তেল তো জলের উপরে ভেসে থাকছে, যা কিনা সেই জলের যে অ্যাকোয়াটিক যে লাইফ, সেই অ্যাকোয়াটিক লাইফ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আলটিমেটলি এই যে বিভিন্ন কারণে, জমি ব্যবহারের রীতি বদল, অর্থাৎ জমির পরিমাণটা ক্রমশ বাড়ছে, অরণ্য কমছে, দূষণ, মাত্রাতিরিক্ত দূষণ, বিশ্ব উষ্ণায়ন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতি ব্যবহার, ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্স, আমাদের প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার, প্রাকৃতিক বিপর্যয়, এই 6টা পয়েন্টের কথা আমরা বললাম, 7টাও হয়, এইগুলো যে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আর আরেকটা পয়েন্ট আমরা লাস্ট পড়বো, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকে প্রথমে বললাম জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য কয় প্রকার, জীববৈচিত্র্যের গুরুত্ব, তারপরে বললাম হটস্পট, তারপর জীববৈচিত্র্য হ্রাসের কারণ, কেন জীববৈচিত্র্য কমছে, আর তাহলে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করব কিভাবে। একটা জিনিস আমরা বুঝতে পারছি যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আমরা জীববৈচিত্র্যকে কিভাবে সংরক্ষণ করব। জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে মূলত আমরা দুটো পদ্ধতির কথাই জানি, তোমরা হয়তো কিছুটা পড়েছো বা আইডিয়া আছে। সেটা হচ্ছে, তাহলে আমরা পড়ছি হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা মুছে দিলাম আমি। জীববৈচিত্র্য সংরক্ষণ, আমরা সংরক্ষণ কাকে বলি সেটা তো আমি জানতে হবে। সংরক্ষণ হচ্ছে আমাদের যে প্রাকৃতিক সম্পদ, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক যে সম্পদ, 1 সেকেন্ড প্লিজ। সংরক্ষণ কাকে বলে না, প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত উপায় ব্যবহার, তার রক্ষণাবেক্ষণ, এবং বিজ্ঞানসম্মত উপায় ব্যবহার, তার রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করাকেই আমরা বলে থাকি সংরক্ষণ পদ্ধতি। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ আমরা কাকে করব, আমরা কাকে সংরক্ষণ করি, আমরা প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করি। তা সেই প্রাকৃতিক সম্পদ কি, আমাদের চারদিকে, আমাদের চারপাশে পরিবেশ, মাটি, জল, আলো, যা আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়েই তো জীববৈচিত্র্য, প্রাণী, উদ্ভিদ। তা সেই সংরক্ষণ কি করছি না, তার ব্যবহার করছি, বিজ্ঞানসম্মত উপায়ে তার ব্যবহার করছি এবং তার রক্ষণাবেক্ষণ করছি এবং তার সার্বিক বৃদ্ধিতে সাহায্য করছি, তাকে আমরা বলছি সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ইন সিটু আর একটা হচ্ছে এক্স সিটু।
ইন সিটু সংরক্ষণ আর এক্স সিটু সংরক্ষণ। বলছে ইন সিটু সংরক্ষণটা হচ্ছে আমরা যদি জীবকে যে পরিবেশে আছে তার যে ন্যাচারাল হ্যাবিটেট, সেই ন্যাচারাল হ্যাবিটেটে রেখেই যদি তাকে সংরক্ষণ করি, অর্থাৎ তার বিজ্ঞানসম্মত উপায়ে তার রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার করি এবং তার গ্রোথ বা তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করি, সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। মানে আমি খুব একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে দেখা যাচ্ছে যে বাঘ, আমরা জানি যে 1950-এর দশকে যে বাঘের সংখ্যা ছিল সেই বাঘ 72 বা 73-এর দিকে সেই বাঘ এক ধাক্কায় কমে প্রায় কিন্তু সংকটাপন্ন অবস্থায় এসেছিল। সেই সময় কিন্তু আমাদের ব্যাঘ্র প্রকল্প চালু হয়। তো প্রশ্ন হচ্ছে এই ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কি করে বাঘকে সংরক্ষণ করা হচ্ছে। তো বাঘকে সংরক্ষণ করা হচ্ছে কোথায়? বাঘ কোথায় থাকে? বাঘ জঙ্গলে থাকে। তাহলে যদি আমরা বাঘকে ওই জঙ্গলে, যেখানে বাঘের ন্যাচারাল হ্যাবিটেট বা স্বাভাবিক বাসস্থান, সেখানে রেখেই যদি বাঘকে আমরা সংরক্ষণ করি, মানে সেখানেই বাঘের প্রজনন কার্য সম্পন্ন হচ্ছে, সেখানেই বাঘ বসবাস করছে, সেখানেই খাচ্ছে, সবকিছু সেখানেই করছে, এবং সেখানেই তাকে রেখে তাকে তার রক্ষণাবেক্ষণের মাধ্যমে তার ডেভেলপমেন্ট ঘটাচ্ছি, তাকে আমরা বলি ইন সিটু সংরক্ষণ। তাহলে ইন সিটু সংরক্ষণটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক অবস্থায় বা তার যে ন্যাচারাল হ্যাবিটেট, সেই ন্যাচারাল হ্যাবিটেটকে নষ্ট না করে, বিঘ্ন না ঘটিয়ে সেইখানে রেখেই যদি তার সংরক্ষণ করা হয়, তাকে আমরা বলি ইন সিটু সংরক্ষণ। এই ইন সিটু সংরক্ষণ বিভিন্ন ভাবে হয়ে থাকে। তার মধ্যে কি কি হয় ইন সিটু সংরক্ষণ আমরা পরপর একটু বলি। দেখো, তার মধ্যে প্রথমে আসছে হচ্ছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। ইন সিটু সংরক্ষণের একটি উদাহরণ। ন্যাশনাল পার্ক কি? জাতীয় উদ্যান হচ্ছে এই উদ্যানে, নাম শুনে বুঝতে হবে জাতীয় উদ্যান মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে ভারত সরকার, সেই ভারত সরকারের তত্ত্বাবধানে এবং তাদের যে বন্যপ্রাণী আইন, সেই আইন অনুযায়ী এখানে রক্ষণাবেক্ষণ করা হয় আমাদের বন্যপ্রাণীকে, বা বন্যপ্রাণীকে রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুটোই সংরক্ষণ করা হয়, উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই সংরক্ষণ করা হয়, উভয়ই সংরক্ষিত হয়। দু নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। আর হচ্ছে তোমার শিকার করা, পশুচারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাহলে ন্যাশনাল পার্ক হচ্ছে একটি ইন সিটু সংরক্ষণ উদাহরণ, অর্থাৎ ন্যাচারাল হ্যাবিটেট সেই এখানে রেখেই কিন্তু করা হয়। এই জাতীয় যে উদ্যান, সেই জাতীয় উদ্যানের মধ্যে যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে উদাহরণগুলো আমরা বলি, উদাহরণের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গের গরুমারা, একটি জাতীয় উদ্যানের উদাহরণ। তারপরে কানহা মধ্যপ্রদেশে জাতীয় উদ্যানের উদাহরণ। তারপরে জিম করবেট ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানের উদাহরণ, করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। এরপরে আমরা ন্যাশনাল পার্কের পরে চলে আসি। ন্যাশনাল পার্কের পরে আমরা বলতে পারি স্যাংচুয়ারি, অভয়ারণ্য। স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি
এটা কি 1 নম্বর হচ্ছে এখানে শুধুমাত্র প্রাণীকে সংরক্ষণ করা হয়, শুধুমাত্র প্রাণী সংরক্ষণ হয়। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। 3 নম্বর আমরা বলতে পারি যে এখানে কিন্তু প্রয়োজন ভিত্তিতে, এখানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পশুচারণ শুধু করা নয়, তার সঙ্গে সঙ্গে এখানকার যারা বিভিন্ন লাইভ লিড করে আর কি, লাইভ লিড মানে ওই যেটা বনজ সম্পদ আহরণ করা সম্ভব, মানে করা যায়। আমাদের অভয়ারণ্যের কয়েকটা উদাহরণ আমরা দিই। অভয়ারণ্যের উদাহরণের মধ্যে 1 নম্বর হচ্ছে বক্সা। আমাদের পশ্চিমবঙ্গে বক্সা আছে অভয়ারণ্য, পবিতরা অভয়ারণ্য আছে পবিতরা আসামের, এগুলো সমস্ত হচ্ছে অভয়ারণ্যের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট আমরা ন্যাশনাল পার্ক হলো, তারপরে আমাদের অভয়ারণ্য স্যাংচুয়ারি হলো, তারপর হচ্ছে রিজার্ভ ফরেস্ট। 3 নম্বর হচ্ছে রিজার্ভ ফরেস্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি সংরক্ষিত বনাঞ্চল, রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল। এটাও কিন্তু রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। আমি একটু তাড়াতাড়ি বলে দিই, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, এবং এখানেও কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই সংরক্ষণ করা হচ্ছে, তাদের বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিপালন করা হচ্ছে, তাদের মধ্যে প্রজনন কার্য ঘটছে, এবং দেখা গেছে এখানেও কিন্তু এবং আরেকটা ব্যাপার, শুধু রাজ্য সরকার, এখানে কেন্দ্র রাজ্য উভয় যৌথভাবে এটাকে কন্ট্রোল করে, যদি রাজ্য সরকারেরই নিয়ন্ত্রণটা এখানে বেশি। আর আরো একটা বলতে হবে যেটা, সেটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের ক্ষেত্রে বা সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্রে এটা হচ্ছে একটা টেম্পোরারি আর কি। এটা কিন্তু মানে এগুলো যেমন এটা টেম্পোরারি, যদিও এই জায়গায় কিন্তু বন্যপ্রাণী যে আইন আছে, বন্যপ্রাণ আইন সেই মোতাবেকই এখানে সংরক্ষণ করা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। আর একটা কথা আমরা বলবো সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার, আচ্ছা এর উদাহরণটা দিই। রিজার্ভ ফরেস্টের উদাহরণ অনেকগুলোই আছে, তার মধ্যে যেমন হচ্ছে মানস, তারপরে রিজার্ভ ফরেস্টের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে হচ্ছে, পশ্চিমবঙ্গের সম্ভবত পড়ছে তোমার জলদাপাড়া পড়ছে। মানুষ করছে, আর একটা নাম আমি মনে করতে, ওটা সম্ভবত ওই যে তোমাদের ইউপিতেই আছে, ও শিমলিপাল, শিমলিপাল আছে, শিমলিপাল আছে। আর বায়োস্ফিয়ার রিজার্ভের কথাটা বলি, এখানে জায়গাটা কমে গেছে, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে বুঝতে হচ্ছে অনেকটা এলাকা নেই, এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে, বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কিন্তু ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট সব বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে, অনেকটা বড় এরিয়া নিয়ে। এবং এখানে দেখা গেছে যে যেমন আমাদের এখানে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একটা উদাহরণ পড়ছে হচ্ছে তোমার সুন্দরবন। এইগুলোর ক্ষেত্রে মূলত যেটা দেখা যায় 3টে অঞ্চল থাকে, এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 3টে অঞ্চল থাকে। আমরা একটু দেখাই ছবিটা, একে দেখো, এই একদম বাইরেটা হচ্ছে ট্রানজিশন এরিয়া, ট্রানজিশন, মাঝেরটা হচ্ছে বাফার রিজিয়ন, আর ভেতরটা হচ্ছে কোর রিজিয়ন। ট্রানজিশন এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে একদম লোকালের সঙ্গে লাগোয়া, এই জায়গায় মানুষজন বসবাস করে যারা কিনা এই বায়োস্ফিয়ার রিজার্ভেরই পার্ট, যারা ওই অরণ্য থেকে বিভিন্ন বনজ সম্পদ আহরণ করে তারা নিজেদের জীবন ধারণ প্রতিপালন করছে, তারা কিন্তু অরণ্যেরই অংশ।
এরাও কিন্তু এই বায়ো ইকোসিস্টেম বা বায়োস্ফিয়ার রিজার্ভের একটা পার্ট। এখানে সবাই ঢুকতে পারে, বাফার অঞ্চলে সবাই যেতে পারে না, তবে পার্টিকুলার পারমিশন নিয়ে যারা এর উপরে কাজ করছে, রিসার্চ ওয়ার্ক করছে, যারা বিভিন্ন গবেষক যারা বন্য প্রাণ বা বন্য প্রাণীর উপর গবেষণা করছে, তারা এই বাফার এরিয়া ঢুকতে পারে। কোর অঞ্চলে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না, স্ট্রিক্টলি নিষিদ্ধ। এখানে শুধুমাত্র অ্যানিমালসরাই থাকতে পারে যাদের সংরক্ষণ করা হচ্ছে। যাই হোক, সুন্দরবন আছে, এছাড়া আমরা বলতে পারি যেমন নীলগিরি। নীলগিরি একটি বায়োস্ফিয়ার, নীলগিরি হচ্ছে প্রথম ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি, সম্ভবত 1900, একটু দেখে নেব, 1948, না ভুল বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে তোমার 1989 ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। তেমনি একইভাবে প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে কর্বেট ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক হচ্ছে কর্বেট ন্যাশনাল পার্ক, ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। যাই হোক, এগুলো আমরা বললাম হচ্ছে সমস্ত ইন সিটু কনজারভেশন। আর একটা কনজারভেশন আছে যেটা আমরা বলবো, সেটা হচ্ছে এক্স সিটু, অর্থাৎ যেখানে ওই অঞ্চল থেকে তুলে নিয়ে গিয়ে, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা এই পার্টটা করলে আমাদের শেষ হয়ে যাবে, যেটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। এক্স সিটুটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিট্যাট নয়, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনো উদ্ভিদ বা প্রাণীকে যদি অন্য কোনো অঞ্চলে তাদেরকে রেখে যদি সেখানে সংরক্ষণ করা, তাদের বিজ্ঞানসম্মত তাদের প্রতিপালন, রক্ষণাবেক্ষণ বা তাদের ডেভেলপমেন্ট করা হয়, তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণের মধ্যে কি কি আছে, প্রথমেই আমরা বলবো হচ্ছে জুলজিক্যাল পার্ক বা জুলজিক্যাল গার্ডেন। আমাদের কলকাতাতে আছে, জু আছে, চিড়িয়াখানা। এই জুলজিক্যাল গার্ডেনের মধ্যে আমাদের শুধু আলিপুর আছে তাই নয়, আমাদের নেহেরু ন্যাশনাল মিউজিয়াম যেটা আছে, সেই নেহেরু কিন্তু, এটা নেহেরুটা হচ্ছে সম্ভবত তোমার হচ্ছে দিল্লিতে, এটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেনের মধ্যে পড়ছে। 2 নম্বর হচ্ছে বটানিক্যাল গার্ডেন। বটানিক্যাল গার্ডেন যেমন শিবপুর বটানিক্যাল গার্ডেন, এর পুরো নামটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু এ জেসি বোস বটানিক্যাল গার্ডেন, এ জেসি বোস বটানিক্যাল গার্ডেন। আর 3 নম্বর হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন এটা একটা পদ্ধতি। দেখা গেছে যে -190 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাপমাত্রায় শুক্রাণু বা ডিম্বাণু কোনো প্রাণীর ক্ষেত্রে বা বীজ মানে সিড সংরক্ষণ করা হয়। এবং দেখা গেছে বহুদিন পর্যন্ত এই ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে আমরা রাখতে পারি, যা কিনা পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রাণী প্রজাতি উদ্ভিদ প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায়, তখন এখান থেকে ওই বীজ নিয়ে আমরা সেই উদ্ভিদ পেতে পারি, বা এখান থেকে শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে তাদের মধ্যে আমরা যদি ফার্টিলাইজেশন ঘটাই, তাহলে সেই প্রাণীটা পেতে পারি। এগুলো সমস্ত এক্স সিটু সংরক্ষণ উদাহরণ। যেমন আমরা এটা দেখতে পাই কেভিএফ যেটা আছে, কেআইভিএফ, ক্রায়ো ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা আমরা হায়দ্রাবাদে দেখতে পাই, আছে তেলেঙ্গানায়। সেখানে স্পার্ম ব্যাংক বা যেটাকে আমরা ক্রায়ো ইনভিট্রো ফার্টিলাইজেশন যে সেন্টার, সেখানে আমরা এই সিড ব্যাংক বা স্পার্ম ব্যাংক বা ওভাম ব্যাংক দেখতে পাই, আছে সেখানে। তো এই হচ্ছে এক্স সিটু সংরক্ষণের পার্ট। আমরা দেখো দুটো জিনিস আমরা আলোচনা করলাম, তাহলে এখানে আমরা সংরক্ষণ পদ্ধতিটাও বললাম যে কিভাবে সংরক্ষণ করা সম্ভব। আরো একটা দিন আমাদের লাগবে, আমি পড়াতে গিয়ে দেখছি যে আরো কয়েকটা জিনিস আমাদের বলা দরকার, যেটা আজকে আমরা বললাম না। যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য দাঁড়িয়ে আছে কিন্তু 3টে জিনিসের উপরে।
প্রাকৃতিক সম্পদের উপর। একটা হচ্ছে উদ্ভিদ মানে অরণ্য, মৃত্তিকা আর জল, সেগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। তো যাই হোক, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় আমরা দুটো দেখলাম। ইনসিটু সংরক্ষণ, তার ভাগগুলো বললাম 4টে ভাগ। তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল পার্কের মাধ্যমে, ন্যাশনাল পার্ক। 2 নম্বর দেখলাম হচ্ছে তোমার স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। 3 নম্বর দেখলাম হচ্ছে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল আর বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটি সংরক্ষণের মধ্যে জুলজিক্যাল গার্ডেন, যেটা চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, উদ্ভিদদের সংরক্ষণ জায়গা। 3 নম্বর হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যেটা -190°C তাপমাত্রায় শুষ্ক নির্মূলক বীজকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তা এই হচ্ছে মোটামুটি আমাদের জীববৈচিত্র্যটা আমরা আলোচনা করলাম। জীববৈচিত্র্য নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। একটা জিনিস মনে রেখো, যে এই পৃথিবী বা কোনো একটা ইকোসিস্টেম, আমি আরো ভালোভাবে বলতে পারি যে একটি বাস্তুতন্ত্র সে স্টেবল না আনস্টেবল, অর্থাৎ সেই বাস্তুতন্ত্রটা কতটা বেশি স্টেবল, কতটা বেশি সুস্থিত, সেটা নির্ভর করে সেই বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের উপরে। যে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের প্রাচুর্য যত বেশি, যত ভ্যারাইটির উদ্ভিদ এবং প্রাণী একটি বাস্তুতন্ত্রে থাকবে, যার বায়োডাইভার্সিটি যত রিচ হবে, ধনী হবে, সেই ইকোসিস্টেম কিন্তু তত বেশি সুস্থিত। আর যে বাস্তুতন্ত্রে খাদ্য প্রজাতি বা এক কথায় আমরা বলতে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংখ্যা তুলনামূলকভাবে কম, সেই বাস্তুতন্ত্রে কিন্তু ভারসাম্য বা সেই বাস্তুতন্ত্রের সুস্থিতি কিন্তু অনেকটাই অন্যটার থেকে কম হবে। যাই হোক, এটা নিয়ে এখনো পর্যন্ত কাজ চলছে। জীববৈচিত্র্য একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের সিলেবাসে, এটা ভালো করে পড়বে। আমরা দুটো জায়গায় আলোচনা চলে এলাম, আগের দিন এবং আজকের দিন। আর একটা দিন হয়তো এই চ্যাপ্টারটার মধ্যে লাগবে, কারণ তোমাদের বিভিন্ন তোমার সংরক্ষণ আছে, যেমন কুমির সংরক্ষণ বা গন্ডার সংরক্ষণ বা ব্যাঘ্র সংরক্ষণ, এবং তার সঙ্গে আমি বললাম যে কয়েকটা জায়গা আমরা যেগুলো স্কিপ করে গেছি সেগুলো আমরা আসবো আলোচনা। তো আগামী দিন আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো আর কি, শেষ করতে চলবো। তো যাই হোক, আজকের এই ক্লাসটা সমস্ত ছাত্রছাত্রী তোমরা জানো আমরা একটু দেরি করে শুরু করেছিলাম। আজকে ক্লাসটা শেষ করতে আমাদের একটু দেরি হয়ে গেল। যারা ধৈর্য ধরে বসে আজকের এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য ক্লাসটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আশা করি যে আজকের এই ক্লাসে জীববৈচিত্র্য সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা, ক্লিয়ার কনসেপ্ট আমি তোমাদের দিতে পেরেছি, যা কিনা পরিবেশ রক্ষার ক্ষেত্রে, বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আগামী দিনে এই পরিবেশের উপরে চ্যাপ্টারটা শেষ করব, যদিও এর সঙ্গে আরো জিনিস আছে, কিছু দূষণের পার্ট আছে, তোমাদের জল দূষণ আছে, বায়ু দূষণ আছে। যাই হোক, চেষ্টা করব সামনের দিন শেষ করার। আমি ধন্যবাদ জানাবো পারুল প্রকাশনীর ই-লার্নিং প্ল্যাটফর্ম বা ডিজিটাল যে 4G যে প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আজকে আমি ক্লাস দিতে পারছি, সেই জন্য আমি পারুল প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে এই লকডাউন পিরিয়ডে তোমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা আছো, যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে, তারা ঘরে বসে ক্লাসটা করতে পারছো, সেই জন্য ধন্যবাদ জানাই। পরিশেষে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য বা যারা যারা দেখবে সেই সমস্ত ছাত্রছাত্রী সহ বিভিন্ন অভিভাবকদের প্রতি আমার ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ, শুভরাত্রি।